যেমন হয়েছে কি যে আমি যখন প্রথমে ওখানে শিফট করি তখন আমি আমার মনে হতো যে মানে কেউ আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে বা কেউ আমার গায়ে টাচ করে বেরিয়ে গেল। গায়ে টাচ করে বেরিয়ে হ্যাঁ, গেল? গায়ে টাচ করে মানে আমার এরকম আমি দাঁড়িয়ে রয়েছি, আমি দেখছি যে মানে কেউ আমার হাতের মধ্যে হালকা করে একটা টাচ করছে। এরকম কিছু অনেক কিছুই ঘটেওছে, মানে এমন নয় যে আমি হুট করে এসছি বা মানে যেটা জানি না সেটা নিয়ে কাজ করছি, মানে আমার সাথে এরকম অনেক কিছু ঘটেওছে। তুমি সবসময় নিজেতে ফোকাস করো, নিজে আমি কতটা কি করতে পারছি, আমি আমার তরফ থেকে কতটা বেস্ট দেব। কারণ আমি রিয়া সরকার, আমি কিন্তু একজনই রিয়া সরকার, এখানে কিন্তু আর আর কোনো রিয়া সরকার নেই, আমার ইউনিভার্সে আর কেউ নেই। নমস্কার, চোরকাটা আয়োজিত বৈঠকখানায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজ থেকে কিছু বছর আগেও কন্টেন্ট ক্রিয়েটার এই শব্দটার সঙ্গে আমরা খুব বেশি পরিচিত ছিলাম না, কিন্তু শেষ কিছু বছরে কন্টেন্ট ক্রিয়েটার একটা নতুন পেশা হিসেবে উঠে এসেছে। কেউ কেউ এই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বেছে নিচ্ছেন মাধ্যম ইনস্টাগ্রাম, কেউ কেউ বেছে নিচ্ছেন ফেসবুক, আবার কেউ কেউ বেছে নিচ্ছেন ইউটিউব। আজকের আমাদের বৈঠকখানার আড্ডায় যিনি অতিথি, তিনি কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে বেছে নিয়েছেন ইউটিউব মাধ্যম। আমরা তাকে বলতে পারি ইউটিউবার। তিনি বাংলার একজন নামকরা ইউটিউবার। লাস্ট 7 বছর ধরে তিনি ইউটিউব করছেন এবং অনেকেই তাকে চেনে, তার কাজ জানে এবং তার কাজ করার জায়গাটা অনেকটাই বাকিদের থেকে আলাদা এবং অনেক অনেক বেশি চ্যালেঞ্জ সেখানে। তো আমরা সেটা নিয়ে কথা বলবো। তো চলুন আজকে আমরা আড্ডা শুরু করি এবং আপনাদের সঙ্গে আমাদের আলাপ করিয়ে দিই আমাদের আজকে অতিথি রিয়া সরকারের সঙ্গে। নমস্কার। নমস্কার। আমার ভালো আছো? হ্যাঁ, একদম খুব ভালো আছি। আসতে অসুবিধা হয়নি কোথাও? না। যাক। তো তুমি প্রধানত ইউটিউবটাই করো, রাইট? হ্যাঁ, আমি ইউটিউব দিয়েই স্টার্ট করেছি। এখন ইনস্টাগ্রামেও আছি, ফেসবুকেও টুকটাক ভিডিওস মানে যেগুলো ইউটিউবে দিই সেগুলো ফেসবুকেও দিই। তো ইউটিউবটাই আমার মেন। আচ্ছা, তো তুমি পেশাগত হিসাবে ইউটিউবার? হ্যাঁ, একদম। আচ্ছা, তো আমরা নতুন যারা, মানে নতুন বলবো না, মানে যারা এখন নতুন কাজ করছে বা নতুন যারা উঠতি, যেসব বাচ্চারা উঠে আসছে স্কুল কলেজ থেকেও, তাদের কাছে কন্টেন্ট ক্রিয়েশনটা একটা খুব বড় আকর্ষণীয় একটা জায়গা। তো তারা কাজ করতে চাইছে। হুম, হুম। তো আমরা সেই প্রেক্ষাপট থেকে আজকের আড্ডাটা শুরু করছি। তো তোমার প্রথম ইউটিউব খোলা কখন এবং কিভাবে তোমার মাথায় একটা আইডিয়া আসলো যে শুরু করবো? আম, এটা আমি 2017 সালে প্রথম আমি ইউটিউবে এসছি। তাও আসার মাধ্যমটা ছিল এরকম যে আমি কিছু ভিডিওস দেখতাম, মানে আমি প্রথমে গুগলে কিছু জিনিস সার্চ করতাম, যেমন মেকআপ রিলেটেড জিনিসপত্র। তো এগুলো যখন আমি সার্চ করতাম, করতে করতে আমি ওখান থেকেই আমি ইউটিউবের কিছু চ্যানেলে আমি যাই, সন্ধান পাই আর কি। তো তখন বাঙালি কোনো ইউটিউবার সেভাবে ছিল না, মানে একদমই ছিল না। কলকাতার কোনো লোক ইউটিউব করছে এই ব্যাপারটা তখন দেখিনি। তখন ওই দিল্লি, মুম্বাই এরকম কিছু ইউটিউবার, মানে যারা মেকআপ আর্টিস্ট ভালো, মানে ভালো ভালো মেকআপ বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করে ওরকম টাইপের। তো 2017 সালে না খুব লোকে ইউটিউবটা করতোও না সেসব, মানে মানে দেখতোও না, করতো না, তো সেটা তো পরে এসছে, কিন্তু দেখতোও না সেরকমভাবে একটা। তখন ইন্টারনেট অতটা অ্যাভেলেবল ছিল না। হ্যাঁ, ওটাই হয়তো। তো যাই হোক, তো তখন সেখান থেকে আমি যখন মানে আমি যাকে দেখে ইন্সপায়ার হয়ে আমি ইউটিউবে আসি আর কি, তো তার ভিডিওতে আমি যাই এবং বেশ ইন্টারেস্টিং লাগতে লাগলো যে প্রতিটা ভিডিওস, মানে প্রতিটা লিপস্টিকের শেড থেকে শুরু করে মেকআপের যে এত কিছু মেকআপ হয়, এত রকমের মেকআপ হয়, তো এই জিনিসগুলো আমি জানতে পারি। তো জেনে আমি বেশ ভালো লাগতো। তো তারই চ্যানেলের মধ্যে আমি একটা ভিডিও দেখেছিলাম যে সে তার ইউটিউব রেভিনিউটা শেয়ার করছে। ও, হ্যাঁ, তো যখন আমি ওটা দেখলাম আছি যে ওয়াও, এটা তো মানে বেশ খুব সুন্দর ব্যাপার, মানে এখান থেকে রেভিনিউও পাওয়া যায়, মানে টাকা পাওয়া যায় আর কি। তো আমি তখন মানে ভালো করে ভিডিওটা দেখলাম যে সে হয়তো কিছু সামথিং ওই মানে বলছি, যাই হোক, 24,000 এরকম কিছু তার আর্নিং হচ্ছে, সে দেখাচ্ছে, মানে ক্লিয়ারলি দেখাচ্ছে, বলছে। তো ওটা দেখে আমি খুব মানে খুশি হই, আমি খুব ইন্সপায়ার হই যে মানে এরকম হয় তার মানে মানে এই জাস্ট। তো আমি ব্যাপারটা সেখান থেকেই আমার স্টার্ট, মানে আমি মনে করি যে তাহলে আমি জানা স্টার্ট করে দিই তখন থেকে যে ইউটিউবে অ্যাকচুয়ালি এটা কীভাবে এই রেভিনিউটা জেনারেট হচ্ছে। লোকজন যদি কেউ যদি ইউটিউব করে তাহলে
মানে এতটাই কি ইজি, মানে এরকম কি হয় যে মানে সে শুধু মেকআপ করছে এবং তার ব্র্যান্ডের সাথে কাজও পাচ্ছে, সে একজন ইনফ্লুয়েন্সার, মানে আমাদের মতন মানুষকে সে ইনফ্লুয়েন্স করছে যে এই যে মেকআপের ব্যাপারটা, আম, কোন কোন শেড হয় ফাউন্ডেশনসের, মানে যারা মেকআপটা জানে তারা বুঝবে আর কি, যাই হোক। তো এই জিনিসগুলো আমি দেখে তখন ওখান থেকে ইন্সপায়ার হই, এবং আমি এটা নিয়ে না মানে প্রায় এটা বোধহয় 2016-র কথা, 2016 থেকে। একবার আটকাচ্ছি, হ্যাঁ হ্যাঁ বলুন। কাকে দেখে তুমি ইন্সপায়ার্ড হয়েছিলে? হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই তার নামটা বলতে হয়। শ্রেয়া জেন বলে একজন আছেন, ওনাকে অনেকেই চেনে যারা মেকআপ রিলেটেড ভিডিওস দেখে। তো শ্রেয়া জেন দিল্লিতে থাকেন, উনি খুব ভালো পপুলার ইউটিউবার এখনও। তো সেখান থেকে আমি ওনাকে দেখে আমি ইউটিউব চ্যানেলেও আসি, এবং তারপর আমি আমি প্রায় 1 বছর ধরেই রিসার্চ করেছিলাম এটা নিয়ে যে ইউটিউবে চ্যানেল খুলে কিভাবে এই যে ক্রিয়েটার স্টুডিও অ্যাপ বা সেখানে নিজের আধার কার্ড বা প্যান কার্ডের সাথে কিভাবে লিঙ্ক করতে হয়, মানে এভরিথিং, মানে আমি সব কিছু ইউটিউব থেকেই শিখেছি, আর ইউটিউবেই আমি সবটা দিয়েছি। মানে আমার এখনও কোনো কিছু জানার দরকার হলে আমি ইউটিউবেই খুলি, মানে ইউটিউব খুব সুন্দর ওটা আমার একটা পার্ট লাইফের। ইউটিউব খুব সুন্দর জায়গা। তো তখন আমি 2017-তে চ্যানেলটা ওপেন করি, মানে আমি 2016-তে হয়তো মানে আমি ওনাকে দেখি, তারপর আমি 2017-তে চ্যানেল খুলি। কিন্তু তখন আমি অতটা ভিডিওস দিতাম না, কারণ আমি যেহেতু এমএ পড়ছিলাম তখন একটু পড়াশোনারও চাপ ছিল। আমি এই জায়গাটা জিজ্ঞেস করতে চাই, তুমি কলেজ করছো না শেষ হয়ে গেছে? হ্যাঁ তাহলে পড়াশোনা করছো এবং ইউটিউব করছো, হ্যাঁ। দুটো চালাতে সমস্যা কোনো? না, সেরকমভাবে তো সমস্যা হয়নি, সেরকম কিছু হয়নি সমস্যা আমার। তাহলে তুমি শুরু করেছিলে মেকআপ রিলেটেড ভিডিও? মেকআপের ভিডিওস দিয়েই আমি স্টার্ট ও, করেছি। আমি তো তোমাকে কাজ দেখেছি আমি ভৌতিক। তারপর ধীরে ধীরে মানে চেঞ্জেস আসে আমার, আচ্ছা, অনেক ওটাতে কিছু পরে হবে, আসছে, ওটা ঠিক আছে। হ্যাঁ ইন্টারেস্টিং জায়গা আমার কাছেও। তাহলে তুমি প্রথম শুরু করলে মেকআপ রিলেটেড ভিডিও দিয়ে, হ্যাঁ এটা হ্যাঁ বলছো? একদম, এটা সব কতদিন ভিডিওস। টানলে? এটা আমি আমি মেকআপটাও দিচ্ছিলাম, এবার আমি এরকমও দেখলাম যে কিছু দিল্লির মানে বাইরের লোকজন ইউটিউব রয়েছে যারা কিনা মেকআপ প্রোডাক্ট কেনার জন্য কিছু তারা লোকাল মার্কেটে যায় এবং সেগুলোতে ভ্লগও বানায়। তো সেখান থেকে আমি জানলাম তার মানে ভ্লগও করা যেতে পারে। আচ্ছা, তো তখন আমি এটা একটু বলি মানে হ্যাঁ, নিশ্চয়ই এই নিশ্চয়ই। ব্যাপারটা। তো আমি কোনো একভাবে মানে আর কি ভাবলাম যে যাই কিছু মেকআপ প্রোডাক্টস নেবো, তো আমি লোকাল মার্কেট বলতে যেমন আমাদের কাছাকাছি রয়েছে হাতিবাগান, তো আমি হাতিবাগানে যাব বলে আমি ঠিকঠাক করি। তো সেখানে আমি কিছুটা একটা ভ্লগ বানিয়েছিলাম, কিছুই না মানে জাস্ট নর্মাল একটা সিম্পল একটা ভ্লগ, ঠিক আছে। আর তখন অত ভিউজ ওইভাবে চট করে পাওয়া যেত না, যেহেতু মানে কি বলবো, জানি না কেন, হয়তো সেই সময় যারা ফার্স্ট একটু স্ট্রাগল পিরিয়ড যেটা বলা হয় আর কি, মানে হচ্ছে না, মানে ভিউজ খুব একটা আসে না, 200-400 ভিউজ এরকম। তো আমি ওই হাতিবাগানে গিয়ে ভিডিওসটা বানাই মার্কেট ভ্লগ, মানে যেটা মার্কেট ভ্লগ হয়ে যায়। আর আমি তখন এটা জানতাম না যে লোকেরা মার্কেট ভ্লগ দেখতে এখনও খুব পছন্দ করে, যে কোথায় কত দামে কোন জিনিসটা পাওয়া যাচ্ছে, কোথায় টপ কুর্তিজ, তারপর মেকআপ প্রোডাক্টস এগুলো পাওয়া যাচ্ছে। তো আমি যখন হাতিবাগানে যাই তো আমি ওখানে গিয়ে ভিডিওস বানিয়ে ওটা আমি এডিট করে আমি ছেড়েও দিই ইউটিউবে। ছেড়ে দেওয়ার পরে আমি দেখলাম যে রাতারাতি মানে ওটাতে 10,000 5,000 এরকম মানে ভিউজ বাড়ছে কন্টিনিউ। আর আমার কাছে না ব্যাপারটা খুব অবাক লেগেছিলো যে এত তাড়াতাড়ি ভিউজ কী করে বাড়তে পারে, যেহেতু আমি জানতাম না আর অত বেশি কারোর ভিডিও ওইভাবে আমি দেখিনি যে মানে এরকম বাড়তে পারে বা এরকম কিছু। তো দেখছি এত ভিউজ বাড়ছে আর আমি খুব খুশি হয়ে যাই, মানে ভিডিওটা এখনও আমার চ্যানেলে রয়েছে, ফার্স্ট মানে ব্লগ ভিডিও আমার হিন্দি চ্যানেলে। তো ওটা দেখে আমি বুঝতে পারলাম যে তার মানে লোকেরা এটা পছন্দ করছে, যে কোথায় মেকআপ প্রোডাক্ট, কোথায় হোলসেল মার্কেট, মানে এই ধরনের। তারপর থেকে আমি ধীরে ধীরে না কলকাতার নানান মার্কেটে গিয়ে আমি ভিডিও বানিয়েছি, অনেক জায়গায় গিয়ে। মানে তখন তুমি একটা শিফট করলে মার্কেট? হ্যাঁ, মার্কেট ভিডিওসও চলছিল, সাথে মেকআপ প্রোডাক্টস, জুয়েলারি, মানে যেগুলো মেয়েদের আর কি অ্যাক্সেসরিজ, মেকআপ, এই টাইপের ব্যাপারগুলো আমার খুব এটা কোন টানতো। ভাষায় করছিলে, বাংলা না হিন্দি? না, পুরোটাই হিন্দি, কারণ তখন বাঙালি ইউটিউবার ছিল না। আর আমার কাছে এই কনফিডেন্সটাও ছিল না, হয়তো বলতে পারো, যে বাংলায় চ্যানেল যদি আমি বানাই তাহলে কি লোকে দেখবে বা এটা কি হতে আচ্ছা। পারে। আর আমার বন্ধুদের যখন আমি বলতাম তো তখন তারাও মানে অতটা ব্যাপারটা বুঝতে পারতো না। তো সেই জন্য আমি কখনো বাংলায় খোলার কথা ভাবিনি সেই টাইমে। প্রথম থেকে তুমি হিন্দিতেই করছো? একদম প্রথম থেকে আচ্ছা। হিন্দিতে। তো তার মানে তোমার প্রথম একটা ভিডিও অ্যাক্সিডেন্টালি ভাইরাল হয়? হ্যাঁ, পুরো ভাইরাল তারপর হয়ে তুমি গিয়েছিল, আর সেখান থেকে সাবস্ক্রাইবার্সও বেশ ভালো গেইন হয়ে গিয়েছিল হঠাৎ করে। ভালো, তারপর থেকে তুমি একটা নিজের তরফ থেকে একটা বিশ্বাস আসে যে আমি করতে পারবো। হ্যাঁ হ্যাঁ। খুব ভালো, আত্মবিশ্বাস থাকাটা খুব জরুরি। তাহলে এই সালটা হচ্ছে 2017? 17 কি 18, হ্যাঁ 18 17তে আমি না খুব একটা বেশি ভিডিওস দিতাম না 18 পড়াশোনার চাপে। 18ই, হ্যাঁ 18 হবে। পড়াশোনা শেষ হয়ে গেছে তোমার তখন? হ্যাঁ হ্যাঁ। পড়াশোনা শেষ, তা তুমি
তখন কি 18তে ঠিক করে নিয়েছিলে যে আমি ইউটিউবটা করবো, না তখন কোনো চাকরি চেষ্টা করছিলে বা? আমি হ্যাঁ, সেটা নিশ্চয়ই আমি বলছি। আমার অ্যাকচুয়ালি ইউটিউবটা যে আমি কেরিয়ার করব এরকম কিন্তু কোনো কিছু আমি ভাবিনি প্রথম আচ্ছা। থেকে। আমার ইচ্ছা ছিল যে আমি এমবিএ পড়বো। এমবিএ পড়ে আমি কোথাও চাকরির জন্য চলে যাও। অ্যাপ্লাই করব। আর আমি কলকাতাতে থাকবো না, মানে আমি একটু চাইতাম একটু বাইরের স্টেটে থাকবো। ভালো লাগে আমার ঘুরতে বাইরে। তো সেই জন্য আমি এটাই আমার ঠিকঠাক ছিল। তো যখন আমি ইউটিউবে এলাম দেখলাম যে না এখানে বেশ তবে মানে ভালোই ব্যাপার একটা। এখানে বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি এবং বাইরেও যেতে লাগছে না, ভিউজও আসছে। তো এই ব্যাপারগুলোর জন্য আমি ইউটিউবটার মধ্যেই আমি আটকে যাই। বাড়িতে সমস্যা করেনি কিছু বা হ্যাঁ, প্রশ্ন করেনি? নিশ্চয়ই। তো সেটা কি ট্যাকেল বাড়িতে করলে? তো সমস্যা প্রথম দিকে খুবই হতো। কারণ আমি যখন ভিডিও বানাতাম না আমার কাছে অত ইকুইপমেন্টস ছিল না। না। আর বাড়িতেই ব্যাপারগুলো মানে এটা কি যে মানে ভিডিও বানাচ্ছে কোনো কিছু মানে কোনো রিজন নেই এরকম ফোন নিয়ে বসে, আর আমার কাছে ফোন দিয়ে ভিডিও করতাম। হ্যাঁ, ক্যামেরা তো তখন হ্যাঁ, ছিল না। হ্যাঁ। আর আমি স্টুডেন্ট, আমাকে অত টাকা দেওয়াও হবে না যে তুমি একটা ক্যামেরা কেনো, তুমি একটা সেট আপ বানাও, আমি তোমাকে দিচ্ছি, ওরম ব্যাপার ছিল না। তো আমি ওই যে বলে না দেশি জুগাড় যেটা আর কি, তো ওটা করেছিলাম। যেমন একটা পর্দা টানিয়ে মানে যেটা ব্যাকগ্রাউন্ড ব্যাকড্রপ ওরকম একটা করে আম, মানে আমি জানলার ধারে বসতাম আর আমার কাছে কোনো আলো ছিল না। জানলার সামনে বসতাম, যতক্ষণ সন্ধে হবে তার আগে আমাকে ভিডিওটা শ্যুট করে উঠতে হবে, মানে এই রকম ব্যাপার ছিল। আর জানলার মধ্যে আমি ওই ট্রাইপড দিয়ে আমি ফোনটাকে ওখানে সেট করে নিতাম, তারপর মেকআপ করতাম নর্মালি ওরকম, মেকআপেরই ভিডিও বানাতাম বা জুয়েলারি যদি দেখানোর হতো জুয়েলারি দেখিয়ে দিতাম এরকম। তো তুমি তখন কনভিন্স কর। এবার আমার মা আমাকে বলতো যে কি করছিস, এইসব করে কি কিছু হবে, মানে এগুলো বলতো, যেটা হয় আর কি, মানে এখনো বকা ঠকা, এখন বকে না, এখন তো মানে বাবা মারা তো চাই যে হ্যাঁ তার ছেলেরা একটা আর্থিকভাবে সচ্ছল থাকুক। তো সেটা তাদের জায়গাতে তারা ভুল না, কারণ হ্যাঁ। তখনকার দিনে এই জায়গাতে যে টাকা কামানো যেতে পারে এটা কেউই জানতো না। না, তো তখন তো তাদের কেউ জায়গা থেকে জানতোই না। আমার মনে হয় না বাবা ইভেন মারা ভুল এখনো ছিল। কিছু মানুষ আছে যারা মানে বুঝতে পারে না, আসলে জানে না, তো তাদের তো অতটা তাদের সময় তো এই ব্যাপারগুলো ছিল না, 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 যে না। কারণে তারা এটা জানে না। না। এটাই। তো বাবা মার জায়গা থেকে ঠিক ছিল, আমি মনে করি না ভুল ছিল, কিন্তু নিজের তো একটা স্ট্রাগল থাকবে কিছু হ্যাঁ, করার তো নেই, আমার convince করা। আমার তো ভালো লাগতো নিয়ে তারপর মেকআপও অনেক কিনে ফেলেছিলাম। হ্যাঁ, তো আমার যা পকেট মানি আসতো সেটা দিয়ে আমি মেকআপ কিনে ফেলতাম। আচ্ছা। তো সেই জন্য মা বলতো যে এইগুলো কি, মানে এত মেকআপ হঠাৎ করে, মানে যেখানে আমি কোনোদিন একটা লিপস্টিকও লাগিয়ে কোথাও যেতাম না সেখানে আমার কাছে এত মেকআপ কোথা থেকে চলে এলো, এই ব্যাপারগুলো হয়েছিল। তা 2018, এটা 2018-তে। হ্যাঁ, তারপর 19-এর পর। আমি তারপর না অনেক জায়গাতে মানে মার্কেট রিলেটেড, যেমন হচ্ছে ক্যানিং স্ট্রিটে চলে গেছি, কখনো কখনো ভোরবেলা হরিষা মার্কেট চলে গিয়েছি, মানে 4টের সময় বেরিয়ে গেছি বন্ধু বান্ধব নিয়ে যে ভিডিও বানাতেই হবে যাই হয়ে যাক। আর আমার ক্যামেরাতেও আমি ভিডিও বানিয়েছি, বানাইনি তা নয়, বাট আমার কোনো বন্ধু হয়তো বললো চল আমি তোকে হেল্প করছি, চল চল বানিয়ে, এরকমভাবেও আমি করেছি। মানে সবসময় আমি চেষ্টা করেছি যে মানে ভিডিওটা যাতে মানে আমার হয়, মানে কোনোটা যেন মিস না যায়, ঠিক আছে। তো তখন এটাই। তোমার যারা দর্শক তারা কি অনেকটা হিন্দিভাষী দর্শক না বাংলা দর্শকও ছিল? বাঙালি দর্শক ছিল না, যেহেতু তুমি হিন্দিতে করছো তো। বাঙালি দর্শক না তখন খুব একটা মনে হয় না ছিল। হ্যাঁ, কারণ কি আমি দেখতাম যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু কোনোভাবে সেরকম একটা পপুলারিটি তখনও ওই সময়টা 2018-তে হয়নি, আচ্ছা, তার মানে তোমার 18-তে হয়নি না। তাহলে তোমার ভিডিও থেকে হুম। তোমার ভিডিও থেকে বাংলার বাইরে যারা আছে তারা কলকাতার মার্কেটটা দেখতে পাচ্ছিল। হ্যাঁ, বাহ, হ্যাঁ, বেশ সুন্দর ব্যাপার এটা। হ্যাঁ, আর আমি যখন বাইরের স্টেটে যাই না আমার অনেক সাবস্ক্রাইবারদের সাথেও দেখা হয়, মানে আমি এটা জানতে পারি যে তারা আমাকে চেনে, মানে এই স্টেটেও এমন কেউ আছে যারা আমাকে চেনে। বাহ বাবা, এটা বেশ এইটা বেশ ভালো লাগে বেশ আমার। সুন্দর ব্যাপার। তো আমার এর পরবর্তী প্রশ্ন হবে, হ্যাঁ, 2019-এর পর আসলো, তাহলে 2019-এ তুমি মোটামুটি বাড়িতে কনভিন্স করে দিয়েছো যে আমি কাজ করছি আমি ইউটিউবে। হ্যাঁ এটা জেনে গিয়েছিল। আর তখন আমার কিছু মানে বন্ধু বান্ধবও ছিল যারাও কিনা ইউটিউব রিলেটেড মানে ইয়ে করছিল, আচ্ছা, তো সেই জন্য মা তখন বুঝলো যে না না ঠিক আছে। আর আমার বাবা কখনো এটা নিয়ে ইয়ে বলতো না, ঠিক আছে করছে করুক। ঠিক বাবা আছে। তো বাইরেই জেনারেলি অফিস টফিস থাকলে তো আর থোড়ি জানতে হ্যাঁ, পারছে দুপুরবেলাতে আমি ভিডিও কি বানাচ্ছি। করছে। যাই হোক, সেটাই। তো 2020-তে কোভিড হিট করলো এবং তারপর হ্যাঁ, রাতারাতি কোভিড। রাতারাতি কন্টেন্ট ক্রিয়েশন 1 লাফে 20 গুণ বেড়ে গেল সবার। হুম 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 সাবস্ক্রাইবার বাড়লো এবং আমরা 2020-তে সবাই ইউটিউবে থাকতে বাধ্য হলাম, ইউটিউব বা নেটফ্লিক্স বা যে কোনো ধরনের কন্টেন্টে। তো ওই সময়ে যে ট্রানজিশনটা হলো, তোমার হয়তো অনেকে শরীর খারাপ, অনেকে চাকরি চলে যাচ্ছে, অনেক কিছু কঠিন সময় ফেস করেছে। কিন্তু ভালো যদি কিছু হয়ে থাকে, ভালোদের মধ্যে একটা ভালো হচ্ছে গিয়ে যারা ইউটিউব করছিল
তাদের কেরিয়ার রাতারাতি অনেক ভালো হয়ে যায় ওই সময়। এটার অনেকগুলো রিজন আছে, তো আমি তোমার বলছি। এটা হ্যাঁ, এটা হয়েছে, এটার রিজন অনেকগুলোই রয়েছে। আমি তার আগে এটা বলে নিই যে আমি এবার আমি যেহেতু আমার জার্নিটা শেয়ার করছি, তো আমি এটার ব্যাপারটা একটু বলি। যে আমি না তখন একটা ফানি ভিডিও করলাম, ঠিক আছে? তো আমি জানতাম না যে অডিয়েন্স কীরকমভাবে কি পছন্দ করে। তো ফানি ভিডিওজের দ্বারা না আমি দেখলাম যে আমার ভিডিও মানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ৭৫,০০০ অবধি পৌঁছে গেল, বাহ, ঠিক আছে? যেখানে আমার ছিল ৫,০০০। মানে আমার ২ সপ্তাহের মধ্যে ৭৫,০০০ হয়ে গেল। তো ফানি ভিডিও ছিল যে মানে মেকআপ, একটা ফানি টাইপের কিছু মেকআপ টেকআপ করা এরকম। তো দেখলাম এটা বেশ ভালো হলো। তো তখন আমি দেখলাম বাইরে, মানে আমি এরকম বাইরে গেছি, তো তখন সেখানে আমার মানে আমাকে চেনে এরকম কেউ আমাকে বলছে যে তুমি এখানে থাকো। মানে আমি তো ভাবতাম তুমি অন্য বাইরে কোনো স্টেটে থাকো, যেহেতু আমি হিন্দিতে ভিডিও বানাচ্ছি। তখন আমি জানতে পারলাম যে তার মানে কলকাতাতেও লোক আছে যারা কিনা এখন ইউটিউব দেখা শুরু করেছে। মানে তখন আমি বুঝতে পারলাম ব্যাপারটা। যাই হোক, তো সেখান থেকে আমার সাবস্ক্রাইবার না ওখানে ৭৫,০০০ গিয়ে মোটামুটি আটকে গেছিলো। মানে হচ্ছিল, সাবস্ক্রাইবার তো এমনি সবসময় গেন করতেই থাকে সবার। তো ওখানে গিয়ে মোটামুটি একটা স্থির পায়, কারণ কি যেহেতু এক লাফে অনেকটা বেড়ে গিয়েছিল। যাই হোক, তারপর ভিডিওস দিতাম এরকম। ওটা হলো। এবার এলো কোভিডের টাইমে কি হয়েছিল না, ওই সময় ভিডিওগুলো না খুব ভিউজ যাচ্ছিল, এটা সত্যি কথা। কারণ আমি হ্যাঁ, এটা হয়তো যেহেতু মানুষ সেই সময় বাড়িতেই ম্যাক্সিমাম সময় কাটাচ্ছিল, তো তারা ইউটিউব চ্যানেলও খুলেছে। এবং আমাকে সেই মুহূর্তে এমন হয়েছে যে আমার চেনা পরিচিত অনেকে যারা কিনা আমি ইউটিউব করছি শুনে তারা কখনো মানে বুঝতে পারতো না বা এরকম ছিল, তো তারা আমাকে জিজ্ঞেস করতে লাগলো যে কী করে ইউটিউব চ্যানেল খোলা যেতে পারে বা কী। তা আমি বললাম, আমি মানে যেরকম হেল্প করলাম, আমার কোনো অসুবিধা নেই তাতে যে কেউ আমায় জিজ্ঞাসা করছে। তো আমি তাকে বোঝাতে লাগলাম আরও বেশি করে যে হ্যাঁ, এরকম হয়। তারপর দেখলাম তারাও ইউটিউব চ্যানেল খুঁজছে, কিন্তু তারা হয়তো কেউ মানে আমার চেনা পরিচিতির মধ্যে কেউ বেশি দিন চ্যানেল যে চালিয়েছে এরকম আমার নেই। অনেকেই আছে যারা ওই সময় খুব ভালো গ্রোথ করেছে। আর একটা জিনিস ছিল যে ইউটিউবে না সেই সময় টাকাটাও বেড়ে গেছিলো। কারণ যেহেতু ইন্ডিয়ার বোধহয় ওই মানে যে ইয়েটা মানে ইউএসডির যে দামটা ওটা তখন ইয়ে হয়ে গিয়েছিল, মানে বেড়ে গিয়েছিল, ওই জন্য তখন ইউটিউব টাকাটাও বেশি দিচ্ছিল। আর ব্র্যান্ড প্রমোশন কিন্তু এসছে তখন থেকেই হ্যাঁ, বেশি করে তুমি শুরু করছো। ব্র্যান্ড প্রমোশন প্রথম থেকেই আসতো, কিন্তু ওই সময় আরও বেশি বেড়ে গেল 2020-21 এই সময় খুব মানে। আচ্ছা, তাহলে তোমার যদি সমস্যা না থাকে তাহলে আমি এটা নিয়ে একটা প্রশ্ন করি। হ্যাঁ, তাহলে আমাদের দর্শকদের স্বার্থে যদি তুমি জানাও যে এই ব্র্যান্ড প্রমোশনটা প্রথম তুমি কখন পেলে আর কিভাবে পেলে, বা তোমাকে কি কোনো অ্যাপ্লাই করতে হয়েছিল না ওরা তোমাকে কন্ট্যাক্ট করেছিল? আচ্ছা, ব্র্যান্ড প্রমোশনের ব্যাপারটা আমি যেটা মানে দর্শকদেরকেও বলতে চাইবো যে এরা কখনো নিজের থেকে কন্ট্যাক্ট এরা নিজের থেকেই কন্ট্যাক্ট করে, কিন্তু মানে আমি কাউকে কন্ট্যাক্ট করলে সে যে তোমার সাথে কাজ করবেই সেরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। মানে তুমি চাইলে মেসেজ করতেই পারো তাদেরকে, বলতেই পারো যে হ্যাঁ আমার এরকম একটা চ্যানেল আছে বা আমি ইনস্টাগ্রাম চালাচ্ছি, সেখানে আমাকে আপনার প্রোডাক্টটা আমি প্রমোট করব, বলতেই পারো। কিন্তু এবার ডিপেন্ড করছে তারা তোমাকে পাঠাবে কিনা। আর হ্যাঁ, বড় ব্র্যান্ড তো অবভিয়াসলি কখনো তারা করতে চাইবে না। যেগুলো নতুন উঠছে না এরকম যে পেজগুলো রয়েছে ইনস্টাগ্রাম থেকে মেনলি আমাদের দেখতে হয়। আর কারণ কি তুমি তাদের ইমেল আইডিটা পাবে কোথা থেকে, ওখানেই তো থাকে, অথবা ওখানেই তোমাকে মেসেজ করতে হবে। তো তুমি তাদেরকে ওখানে বলতে পারো। আর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি কয়েকজনকে বলেছিলাম, ঠিক আছে? যেমন একটা মেলের একটা না মানে তৈরি করেছিলাম যে এরকম টাইপের যে আমার একটা চ্যানেল আছে, আমি এরকম ভিডিওস বানাই, আমার এত সাবস্ক্রাইবার্স। তো তখন আমি ওদেরকে কিছু জনকে মানে হয়তো ২ জন না ৩ জনকে হ্যাঁ ৩-৪ জনকে আমি বলেছি, কিন্তু তার মধ্যে থেকে আমার ২ জনের রেসপন্স এসছে এবং তারা আমাকে প্রোডাক্টও পাঠিয়েছে। আর এটা না বার্টার কোলাবোরেশন, মানে তারা তোমাকে টাকা দেবে না, তারা তোমাকে জিনিসটা পাঠাবে এবং ওই জিনিসের বিনিময়ে তুমি তাকে ভিডিওটা দেবে। আর যেটা পেড কোলাবোরেশন হয় সেটাতে তোমাকে জিনিসও দিচ্ছে, টাকাও দিচ্ছে, ঠিক আছে? এবার টাকাটা তুমি তোমার হিসাব মতো চার্জ করবে। এবং সেক্ষেত্রে কিন্তু তুমি তাদেরকে বলে কখনো বলতে পারো যে আপনি জিনিস পাঠান, আমি আপনার জিনিস মানে প্রমোট করব বা আপনি আমাকে এত টাকা দিন, ওটা হয় না। ওরা নিজেরাই তোমার সাথে কন্ট্যাক্ট করবে। যখন তোমার ভিডিওজের ভিউজটা খুব আপ যাবে তখন প্রচুর এরকম মেল তোমার, যার মানে সবসময় একটা কাজ করতে হয়, যেটা যে ভিডিওর নিচে নিজের বিজনেস ইমেল আইডিটা রাখাটা মাস্ট, মানে ওটা রাখতেই হবে যে এইখানে কন্ট্যাক্ট করো যে কোনো বিজনেসের জন্য। তো এইটা রাখলে কি হয়, তখন তারা ওই ভিডিও দেখে ওইখান থেকে ডেসক্রিপশন থেকে ওইটা বের করে নিচ্ছে ইমেল আইডিটা, এবং তোমাকে মেল আসবেই। মানে যদি তোমার ভিডিও ভালো ভালো জায়গাতে রিচ করে যায় তাহলে আসবেই। বাহ, এটা তো বেশ সুন্দর একটা জিনিস আমার দর্শকরা জানতে পারলো। তো
তুমি পেড প্রমোশন শুরু করছো কত সাবস্ক্রাইবারের পর তাও? পেড প্রমোশন আমার যখন 5,000 সাবস্ক্রাইবার্স ছিল তখনই আমাকে পেড প্রমোশন একটা দুটো ব্র্যান্ড করেছে। মানে যার কেউ কেউ করে, আবার কেউ কেউ করে, এটা ডিপেন্ড করছে মানে তাদের উপরে, তারা করতে চায় কি না। এবার তুমি যদি ধরো প্রোডাক্ট তোমাকে খুব ভালো কিছু দিচ্ছে, এবার তুমি ভাবলে যে ঠিক আছে এটা তো খুব ভালো প্রোডাক্ট, মানে খুব এক্সপেন্সিভ একটা জিনিস, তো টাকা না দিলেও যাবে, এটা তোমার উপর ডিপেন্ড করে। এবার তুমি যদি মনে করো যে না ঠিক আছে, তো আমি টাকা লাগবে আমার, তো সেখানে তুমি টাকা চাইতেও পারো, বলতেও পারো যে না আমি তো চার্জেস ছাড়া করি না, আমি আমি এত এত চার্জেস নিই, ডেডিকেটেড ভিডিওস, ইন্টিগ্রেটেড ভিডিওস, শর্টস, এসবের জন্য আলাদা আলাদা চার্জেস থাকে। আচ্ছা, ওকে। তো তুমি এই পুরো ব্যাপারটায় ব্যবসায় বলা যায়, তুমি একলা সামলাচ্ছ না তোমার সঙ্গে আর কোনো পার্টনার আছে বা কোনো হেল্প? আমি প্রথম থেকেই পুরোটাই একা করেছি। বাহ। এডিটিংটাও আমি নিজে করি, আমি ভিডিও সেট আপ, লাইট সেট আপ, সব কিছু মানে পুরোটা সব তোমার? কিছু আমি নিজেই করেছি এবং এখনও করছি। কখনো সখনো মানে মাঝখানে আমার একজন এডিটার রেখেছিলাম, আমার একটু প্রবলেম হচ্ছিল, কারণ প্রচণ্ড মানে যখন ভিডিও প্রচণ্ড ভাইরাল হয় বা প্রচুর কাজ থাকে না, তখন প্রচুর ব্র্যান্ড থেকে কল আসতে থাকে এবং তখন সেই জন্য তোমাকে লোক রাখতেই হবে। আচ্ছা, এই হয় এই না ভিডিওগুলো মানে তুমি ইউটিউবে পোস্ট করছো না শুধু শুধু ইউটিউবে, না ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক তিনটে জায়গাতে? ইনস্টাগ্রামে তো বড় ভিডিও ওইভাবে দেওয়া যায় না, হুম। ফেসবুকে দেওয়া যায়, ফেসবুকে দিই, ফেসবুকে ভ্লগ রিলেটেড বা নর্মাল ভিডিও, কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও আমি দিই না, কারণ যেহেতু ওরা আমাকে তো পেমেন্টটা দিচ্ছে ইউটিউবের জন্য, তো একদম। আমি ফেসবুকে কেন করব? হ্যাঁ, এটা বেকি। আর ওরা চায়ও নি, তো আমি কেন বেকার ব্যাস, করতে যাব? হ্যাঁ, ব্যাস হ্যাঁ, ওটাই। এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম। তাহলে ওরা স্পেসিফিক থাকে যে আমার এই হ্যাঁ প্ল্যাটফর্মে হ্যাঁ, চাই। অবভিয়াসলি বাহ, ওরা বাহ, থাকে, বলে বাহ, দেয় যে ইউটিউব শর্টস নাকি ইনস্টাগ্রামের রিল। বাহ। তো এগুলোর মধ্যে অনেক কিছু আমি আমি জানি, বাট দর্শকদের জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখছেন এখান থেকে, এবং নতুন যারা ইউটিউব করতে আসছো তাদের কাছে আশা করবো এটা একটা টিউটোরিয়ালের মতো কাজ করবে। অনেক প্রশ্নের উত্তর কিন্তু রিয়া তোমাদের সুবিধার জন্য দিচ্ছে, তো তোমাদের আশা করি এটাতে অনেক সুবিধা হবে। তাহলে আমি রিয়া তোমার কাছে ফিরে আসছি আবার। তো তুমি তখন মেকআপ রিলেটেড কাজ করছো এবং কাজ করছো বলছো, কিন্তু আমি তোমাকে যখন থেকে ফলো করছি ইউটিউবে, তখন তুমি প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভৌতিক এইসব জিনিসপত্র নিয়ে বেশি কাজ করছো। তো এই হ্যাঁ হ্যাঁ ট্রান্সফরমেশনটা হ্যাঁ, কীভাবে হলো? এইটা এসেছিল লকডাউনের সময়। আচ্ছা। লকডাউনের সময় কি হয়েছিল যে ম্যাক্সিমাম লোকে একটু মানে হন্টেড জিনিসটা এমনই একটা টপিক না, যেটা প্রত্যেক সময় কখনোই মানুষের কাছে পুরনো হবে না। না। মানে এখনও যদি কোনো একটা বয়স্ক ব্যক্তিকেও বলা হয় যে এরম একটা ঘটনা হয়েছে, সেও তার হয়তো পাস্টের কোনো এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করবে। তো আমি যখন একটা দুটো ভিডিও বানালাম এবং দেখলাম প্রচুর ভিউ হচ্ছে, মানে খুব ভালো লেভেলের, মানে আমি ভীষণ ভালো কমেন্টস, এবং তারা চাইছে যে মানে এরকম আরও ভিডিও বানাও, এত কমেন্টস আসছে। এবং মানে এখনও যে আমি যদি ভিডিও বন্ধ করে দিই কিছু দিনের জন্য, কিছু মাসের জন্য, তাহলে আমাকে তারা জিজ্ঞেস করে দিদি তুমি ঠিক আছো, ভিডিও কেন বানাচ্ছ না, মানে হন্টেড ভিডিওই চাই আমার। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে আমার যেটা একটা প্রবলেম হয়ে গিয়েছে, যেটা আমি মানে শেয়ার করছি, যে যেহেতু আমার মেকআপ ভিডিওটা না একটু কমে গেছে, হ্যাঁ। আমি হন্টেড ভিডিওতে বেশি ফোকাস করে ফেলছি। তো এবার ব্র্যান্ডরা আমাকে, যেহেতু তারা জানে আমি মেকআপের কাজ করি, ওরা মেকআপের কাজও দিচ্ছে, এইবার মেকআপের প্রমোশন হয়তো তার মাঝখানেই আমাকে করতে হচ্ছে, কিন্তু ওরা বলছে না মেকআপের ভিডিও বানাও। এইবার কি হয়েছে যে যেহেতু আমার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার্সটা এসছে কিন্তু হন্টেড ভিডিও বানিয়ে, আমার যখন ওই 75,000টা এলো, তারপর 1 লাখ হয়েছে, এবং 1 লাখটা কিন্তু হয়ে থেমে থাকেনি, আমার ওই 75,000 থেকে সোজা ওই 2 বছরের মধ্যে 4.5 লাখে পৌঁছে গেছে। এখন তোমার সাবস্ক্রাইবার কত? 4.5 লাখ। এখন 4.5 লাখ সাবস্ক্রাইবার, অনেকটা নাম্বার। আমার আর একটা বেঙ্গলি চ্যানেলও আছে যেখানে 40,000 ওটাতে সাবস্ক্রাইবার। কি করা হয়? ওখানে ব্লগ দিই, ওখানে নর্মাল নর্মাল ব্লগ, ওখানে বাংলা ভিডিও বানাই। ওখানে বাংলা ভিডিও বানাও আর এটাতে হিন্দি? হ্যাঁ, বাংলা চ্যানেলটাও খোলা আমার একটা ওইভাবে, মানে তখন তো যখন দেখলাম যে বাংলাতেও লোক আসছে, তারপর আমি বাংলা চ্যানেলটা খুলি। আচ্ছা। তো যেটা তুমি বলছিলে যে ভৌতিক একটা দর্শক তোমার এসেছে, হ্যাঁ এবং এখন তোমাকে ব্র্যান্ড পুশ করছে যে তুমি মেকআপ কন্টেন্টই দাও, তো এটা ব্যালেন্স করছো কিভাবে? ব্যালেন্স কারণ বলতে ওখানে তো গেলে, তোমার একটা টাকাও আসছে। হ্যাঁ, তো আমি তাদেরকে এরকমভাবে বলে কনভিন্স করি যে আমি কিন্তু এই ভিডিওতে বেশি ভিউ পাচ্ছি, আপনারা দেখুন যে আমি যদি এখন এই ধরনের ভিডিও বানাই, আপনাদের কথা মতো ডেডিকেটেড ভিডিও করি, তাহলে কিন্তু ভিউজটা একটু কমে যাবে, এতে আপনাদেরও লস হবে। তো আমি যদি মানে হন্টেড ভিডিওর মধ্যেই যদি নিজের মতন করে একটা মেকআপের একটা পার্ট আলাদা করে, ইন্টিগ্রেটেড ভিডিও যেগুলোকে বলা হয়, মানে পুরো ভিডিওটা আমার, মাঝখানে 2-3 মিনিটের জন্য আমি তাদেরকে প্রমোশন দিয়ে দিচ্ছি, তো করলে
মানে ব্র্যান্ডের জেনারেলি তাদের প্রবলেম হয় না, কিছু কিছু ব্র্যান্ড বাদ দিয়ে, কিন্তু হয়ে যায় মানে। আচ্ছা, তাহলে তুমি সুন্দরভাবে দুটোকে ম্যানেজ করেছো, বেশ ভালো ব্যাপার। তো এখন তুমি এখন তুমি কিভাবে জিনিসটাকে দেখছো এরপর ফিউচারে? এরপর আমি যেরকম মানে আপাতত তো এই হন্টেডের উপরেই আমি বেশি ফোকাস করছি, কারণ আমি দেখেছি যে বেশি ম্যাক্সিমাম লোকজন হন্টেড স্টোরিজ, হন্টেড অ্যাক্টিভিটিস এগুলো খুব তারা পছন্দ করে। আর আমারও না নিজের এই ব্যাপারে খুব মানে ইন্টারেস্ট ছোটোবেলা থেকেই, আচ্ছা, এই প্রশ্নটা আমি করতে যাচ্ছিলাম। যে কারণে আমি এটার মধ্যে রয়েছে। আর আমার মেকআপটা তো অবভিয়াসলি ওটা আমি ছাড়তে পারবো না, কারণ কি আমি সবই না, আছে। হন্টেড কাজ করা এই জন্য আমার চ্যানেলের নামটাকেও আমি চেঞ্জ করেছি। কি করেছো অনেকে এখন? আমার আগে হ্যাঁ, কি ছিল, এখন কি আছে? আমি যখন চ্যানেলটা খুলেছিলাম আমার চ্যানেলের নাম ছিল বং স্টাইল বিউটি, আর এখন আমি ওটাকে চ্যানেলের নামটা চেঞ্জ করে রিয়া সরকার, মানে আমার যেটা নাম সেটাই রেখেছি। তাহলে তুমি একটা মেকআপ কন্টেন্ট শুরু করেছো। হ্যাঁ হ্যাঁ। কিছু লোক যারা হয়তো ভূতে এবার ভয় পায়, যারা মেকআপের কন্টেন্ট দেখো তারা কিন্তু আমাকে কমেন্ট করে যে রিয়া দিদি তোমার মেকআপের ভিডিও আমার দেখতে হবে, মানে চাই। তো আমি ইনস্টাগ্রামেও দিই, অসুবিধা হয় না, না, আমি হয়ে যায়। একজন দর্শক পার্সপেক্টিভ থেকে ভাবছি। তোমার কোনো দর্শক যারা প্রথম মেকআপের জন্য তোমাকে সাবস্ক্রাইব করেছে, হয়তো সে ভূতে ভয় পায়, হ্যাঁ হ্যাঁ, এটা এবার আছে। সে তোমার প্রতি লয়াল, সে হয়তো বেরিয়ে যাচ্ছে না, কিন্তু সে এমন কিছু কন্টেন্ট পাচ্ছে যেটা সে ভয় পাচ্ছে। তো এরকম কেউ কমপ্লেন করেনি হ্যাঁ যে অনেকে দিদি আছে। এরকম কেন করছো? হ্যাঁ অনেকে আছে, এবং এরকমও আমি কমেন্ট পেয়েছি যে হয়তো কোনো বাচ্চা সেই ভিডিওটা দেখেছে, হ্যাঁ, দেখে খুব ভয় পেয়েছে, তো তার মা এসে কমেন্ট করছে যে এইসব দেখিয়ে আমাদের বাচ্চাগুলো ভয় পায়। তো এটা দেখে আমি খুব বলছি এটা কি, মানে বাচ্চারা তো ভূতের জিনিস দেখবি, আমরা কি দেখিনি? আমার বাবা তো হ্যাঁ। ছোটবেলায় আমাদেরকে ভূতের গল্প বলে বলেই আমাদেরকে বড় করেছে, আর মানে ভয় ধরিয়ে দিয়েছে। আমি তো একটা ভূতের ওয়েব সিরিজও করে আসলাম, ঠিক ভূত না, থ্রিলার। হ্যাঁ, তো আমার বেশি ইন্টারেস্ট লাগে, মানে ভূত জিনিসটা খুবই কি বলবো রোমাঞ্চকর একটা ব্যাপার। একটা রোমাঞ্চ থাকে। তো আমারও একটা এক্সপিরিয়েন্স আছে, এরকম কিছু অনেক কাজ কিছুই করেছিলাম। ঘটেওছে, মানে এমন নয় যে আমি হুট করে এসছি বা মানে যেটা জানি না সেটা নিয়ে কাজ করছি, মানে আমার সাথে এরকম অনেক কিছু ঘটেওছে। তাহলে তুমি ব্যক্তিগত জীবনেও এরকম কিছু ফেস করেছো বলতে হ্যাঁ। চাইছো? যেমন যদি জানতে চাই। যেমন আমার একটা, আচ্ছা বলছি, অ্যাকচুয়ালি অনেকগুলোই রয়েছে, তো কোনটা যেটা বলবো বলতে মানে তুমি, যেটা বেশি ভয়ানক সেরকম একটা কিছু বলছি। হ্যাঁ, এখন আমার সাথে মানে এই 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 অবস্থায় আর কি, হুম, আমি যে ফ্ল্যাটটাতে আছি, হ্যাঁ। আমি জানি না এটা বলাটা ঠিক কিনা, বাট আমি তাও বলছি, আমি একটা ফ্ল্যাটে যারা শিফট ওনার করেছি। ফ্ল্যাটের বিল্ডিং এ থাকেন ভালো করে শুনবেন। বলুন। তো হ্যাঁ, তো আমি যে ফ্ল্যাটটাতে এসেছি সেই ফ্ল্যাটটা আমি রিসেন্টলি চেঞ্জ করেছি, যে ঠিক আছে আমি ওখানে যাব, নিজের একটা স্টুডিও মতন আলাদা করে ভিডিওস বানাবো। আমি বেশি দিন হয়নি ওই ফ্ল্যাটটায়, 4 মাস হয়েছে, 4 মাস, হ্যাঁ। তো সেখানে যখন আমি আসি তখন আমি কিছুটা বুঝতে পারিনি ব্যাপারটা। এবার আমি দেখলাম কি ওই ফ্ল্যাটে না মানে বেশি লোকও নেই, 2-3টে ফ্যামিলি, অত বড় ফ্ল্যাট কেউ নেই। হ্যাঁ, ফ্ল্যাটটা কিন্তু সুন্দর, এমন নয় যে মানে ভূতিয়া বা ভৌতিক কিছু মনে হচ্ছে, ঢুকে কিচ্ছু বোঝা যাবে না। তো আমি যে ফ্ল্যাটটাতে এখন এই মুহূর্তে বাস করছি সেই ফ্ল্যাটে সত্যি করে ভূত আছে, এবং সেটা আমি ফিল করেছি, এবং আমি নিজের চোখে কিছু জিনিস এমন দেখেওছি, জানি না অনেকে হয়তো বলতে পারে, অনেকের মনে হয় যে না ভূত বলে কিছু হয় আমি না, বা ভূতে বিশ্বাস করি না। কি। তো তুমি কিভাবে জিনিসটাকে বুঝছো? বাট আমি আমার একটা জিনিস খুব ভালো লাগে, যখন ওই ভেতর থেকে একটা পাশ থেকে একটা ফিলিংস আছে না, যে কিছু একটা আছে, কি জানি না, ওই ওই অ্যাডভেঞ্চারটা, ওই রোমাঞ্চটা অনুভব করতে ভালো লাগে। আমি যখন মানে এরকম হয়েছে কখনো? হয়েছে সেটা আজকে, যেহেতু আমি দর্শক, মানে আমি ঠিক এখানে অতিথি নই, তো আমি এটা তাও বলা একবার দরকার জিজ্ঞেস নেই, করে কখনো নিলাম। পরে কখনো বলবো। দর্শক নিশ্চয়ই। তোমার কথা শুনতে চায়, তো তুমি বলো আজকে। তো তুমি বলছো তোমার ফ্ল্যাটে ভূত আছে, হ্যাঁ, এটা কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল জায়গা। তোমার বিল্ডিং এর লোকজন আমার খুব ভালো করে শুনছো, তোমরা যারা আছো ভালো করে থেকো, রিয়ার বিল্ডিং এ থাকো, সাবধানে থেকো। বলো তুমি কিভাবে ভাবছো যে ভূত আছে? যেমন হয়েছে কি যে আমি যখন প্রথমে ওখানে শিফট করি তখন আমি আমার মনে হতো যে মানে কেউ আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে বা কেউ আমার গায়ে টাচ করে বেরিয়ে গেল। গায়ে টাচ করে বেরিয়ে হ্যাঁ, গেলো? গায়ে টাচ করে, মানে আমার এরকম আমি দাঁড়িয়ে রয়েছি, আমি দেখছি যে মানে কেউ আমার হাতের মধ্যে হালকা করে একটা টাচ করছে, খুব নর্মালি, মানে কি বলবো, মানে কোনো রকম কোনো স্ক্র্যাচ করছে বা এরম নয়, কিন্তু ব্যাপারটা খুব স্মুথলি যে আচ্ছা, কেউ টাচ করছে। আমি প্রথমে ভেবেছি আমার বাড়িতে কুকুর রয়েছে, তারা হয়তো হতে পারে, হয়তো পাশ দিয়ে যাচ্ছে, বা আমারই মনের ভুল, হ্যাঁ, বা হাওয়া চলছে, বা পাশ থেকে কোনো ওড়না উড়ে কিছু একটা হতে পারে। আমি এরকম 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, ব্যাপারটা রোজ রোজ হচ্ছে, এবং শুধু তাই নয়, এর সাথে আরও অনেক কিছু ঘটে চলেছে আমার সাথে।
এই ঘটনাটা আমি আমার চ্যানেলেও শেয়ার করব, মানে আমার হিন্দি চ্যানেলে রিসেন্টলি। তো আমি এখানে যেহেতু বাংলায় বলছি বলে তাই এখানেই শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ। তো এবারে কি হয়েছে যে আমি যখন রাত হতে লাগলো না, রাত্রিবেলাতে আমি এরকম 3টে অবধি হয়তো নেটফ্লিক্স দেখছি, ঠিক আছে? তো সেই সময় আমি আমি আমার খাটে একা শুই। তো আমি দেখছি, মানে দেখছি না, আমি ফিল করতে পারছি যে আমার খাটে কেউ হাত রেখে রেখে উঠছে হামাগুড়ি দিয়ে। পা রেখে নয়, পা রেখে উঠলে কিন্তু জিনিসটা একটু বেশি, মানে গদিটা একটু বেশি ডেবে যাবে, আচ্ছা কিন্তু হাত রেখে রেখে কেউ উঠছে। আচ্ছা। তো প্রথমে আমি ভেবেছি হয়তো আমার ডগসরাই হয়তো উঠে এসছে। আমি অনেকবার এরকম হয়েছে যে আমি নিচে দেখছি যে ওরা আছে কিনা, দেখছি হ্যাঁ ওরা তো নিচেই শুয়ে রয়েছে। আমার দুটো ডগস রয়েছে। তো দেখলাম যে না, এরকম তো কিছু নয়। তাহলে কি এটা আমার মনের ভুল, বা এরকম কি কী কারণে এরকম হতে পারে? আমি এত বছর ধরে এত জায়গাতে থেকেছি, কখনো আমি এরকম কিছু যে রাত্রিবেলাতে, তো তোমার মানে কুকুরটা নিজের ঘরে, সবথেকে বড় কথা নিজের ঘরে এমন কিছু ঘটছে, এটা তোমার কিন্তু হয়নি। কুকুরটা চিৎকার করেনি? করে, ওটা ওটা অন্য সময় করে। ম্যাক্সিমাম টাইমে আমি দেখি যে আমার কুকুরগুলো না বিনা কারণে দরজার দিকে তাকিয়ে চিল্লাচ্ছে, বিনা আচ্ছা কারণে চিল্লাচ্ছে। এবারে ওরমভাবে উঠছে, তো আমি এরকম কিছুদিন ফিল করেছি। তারপরে আর একটা জিনিস হয়েছিল যে আমি আহ, ঘুমিয়ে রয়েছি আর কি, মানে সকাল হয়ে গেছে, আমার মা তো উঠে সকালবেলা ভাইয়ের জন্য বেরোবে বলে রেডি হতে থাকে আর কি, যাই হোক। তো তখন আমি দেখছি যে আমি আওয়াজ পাচ্ছি কাচের চুড়ি, কেউ কাচের চুড়ি পরে ওখানে সামনে রয়েছে আমার সামনে বসে। তো আমি ভাবলাম কি আমাদের বাড়ির যে মানে কাজ করতে আসেন মেড, উনি হয়তো ওনার হাতের চুড়ি হয়তো এটা। আমি চুড়িটা কি পড়ে এত, আছে? হ্যাঁ না চুড়ি, হ্যাঁ চুড়িটা রাখা আছে? না, চুড়ির আওয়াজ পাচ্ছি, চুড়ির আওয়াজ কাচের পাচ্ছ? চুড়ির ও বাবা! শব্দ। হুম। তারপর আমি ঘুমের চোখে এটা ভাবলাম যে হয়তো আজকে তাড়াতাড়ি এসছে। তো আমি আবার মাকে জিজ্ঞাসা করলাম সকালে, মানে আমি তো দেরিতে ঘুম থেকে উঠি, তো মাকে জিজ্ঞেস করলাম যে মা আচ্ছা এত সকালে আজকে এসছিলেন উনি? মা বলছে কই না তো, ও কি এখন আসবে, ও তো দেরি করে আসবে। আমি বলছি তাও তো ঠিক, ও তো এখন আসে না। তাহলে ওটা কিসের শব্দ ছিল? মানে এইটুকু আমি বলতে পারি যে আমি এটুকু ফিল করতে পারছি যে ওটা কিন্তু কোনো মহিলার ভূত, ঠিক আছে? আচ্ছা, যেটাকে কি আর ভালো। বলবো, তুমি তার সঙ্গে বসে একটু কোনোদিন গল্প করে আড্ডা নেবে। ফাড্ডা দিয়ে দেবো, একদম তাই তো? ভালো আড্ডা দেবে, এখানে বৈঠকখানা আড্ডা বসিয়ে নেবে। তাকে জিজ্ঞেস করে নেবে এবং তাকে তোমার তোমার চ্যানেলটা কি করে আরো গ্রো করতে পারে ওটাও জিজ্ঞেস করে নেবে। ও তোমাকে একদম না লাইভ আমি, আপডেট হ্যাঁ দিতে হ্যাঁ পারবে। আমি এটা বলবো তাকে যে আমি যদি কোনো হন্টেড ভিডিও বানাই, একটুখানি তুমি একটু সাহায্য করে দিও। একদম, একদম। ও তোমাকে রিয়াল লাইফ মানে লাইভ রিয়েল, বলে নাকি? রিয়াল আমার অল্টার লাইফ। ক্যামেরার সামনে একটু চলে এসো, তাহলে দেখা হ্যাঁ, টাকা যাবে আর কি, একদম। সেরকম ব্যাপার হ্যাঁ, থাকবে। ক্যামেরা যদি ক্যাপচার করতে না পারে, ও জিজ্ঞেস করে নেবে যে কি করলে মানুষকে আরো ভাবে যাওয়া যেতে পারে। দেন তুমি অডিয়েন্সকে বলবে, দর্শকজন দেখবে যে হ্যাঁ এটা একদম পুরো অথেন্টিক একটা ভূতের থেকে কনফার্মেশন পাওয়া হ্যাঁ, এবং গল্পটা সেই বলছে। তাহলে সেটাই সেটাই একদম। তাহলে যারা রিয়ার বিল্ডিংয়ে থাকেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। আমি যদিও ভূতে বিশ্বাস করি না, বাট বেশ সুন্দর একটা গল্প শুনছি। তো তুমি যদি ভূত থেকে থাকে, হুম, তোমাকে যদি ক্ষতি করেনি, তাই আমি চিন্তা করে খুব একটা লাভ নেই আশা হ্যাঁ করছি। অবশ্যই ভূতের সাথে কথা বলে আমাদের বৈঠকখানা টিমের তরফ থেকে নমস্কার জানিও। একদম। ঠিক আছে? অবশ্যই জানিও। যাক, আমি হাসবো না, তোমার কাছে হয়তো একটা ভয়ের কোনো জায়গা থাকতে আমি পারে। ভয় এখন আর না ওই ভয়ে পাচ্ছি না, আমি যখন বুঝে গেছি। বাড়িতে বলেছো? বাড়িতে বলাতে আমাকে বলছে তুই সারাদিন ভূতের ভিডিও বানাস, ওই সব করেই তোর ভয় পাচ্ছিস। আমি বলছি না, আমি এতটা ভুল নই। মানে কি করে হতে পারে? আমি এতদিন এত জায়গাতে থেকেছি, আমি কোথাও ঘুরতে গেছি, ফিল হয়েছে, বাট এরকম যে মানে বাড়িতে নিজের ঘরের মধ্যে এইসব ঘটছে, এটা সত্যি খুব আনএক্সপেক্টেড ব্যাপার। ঠিক আছে, আমাদের বৈঠকখানা আড্ডা শেষ হলে কোনোদিন পার্সোনালি তোমায় জিজ্ঞেস করবো ভূতের অবস্থা কেমন আছে। নিশ্চয়ই। নাম জেনে অবশ্যই জানিও আমাদেরকে। আমরা কোনো এক সময় বৈঠকখানায় এসে অন্য কোনো এক পর্বে আমরা ভূতের নাম রিভিল করব, রিয়া বলে দেবে। একদম, কোনো চাপ ওটা নেই। ওটা সত্যি রিভিল করতেই হবে। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের আড্ডাটা খুব সুন্দর দিকে এগোচ্ছে। তো আমরা এরপরে আমরা জানতে চাইবো যে এই যে অনেকেই তো ধরে নাও নিজের নাম পরিচিতি পাওয়ার পর হুম। তারা ক্যামেরার সামনে অন্যভাবে মুখ দেখাচ্ছে। অনেকে সিনেমায় কাজ করছে, অনেকে আচ্ছা। অন্যভাবে কাজ করছে। তো তুমি এটা ভাবছো না কিছু এগোনোর কথা? আম, মানে সিনেমা করার কথা বা এরকম মানে কিছু? সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ তো অনেকেই ইউটিউবার আছে যাদের সাবস্ক্রাইবার হয়তো তোমার থেকেও কম হুম বা তোমার হুম। থেকে বেশি হতে পারে। যেমন কিরণ কাজ করেছে, কিরণ দত্ত কাজ করেছে, বঙ্গাই যে ছিল ও কাজ করেছে। তো এরকম কোনো প্ল্যান তোমার? সুযোগ যদি পাই তো নিশ্চয়ই করব, এরকম আচ্ছা, একটা মানে ব্যাপার। নিজে কিছু এখন ভাবছো না, সুযোগ না পেলে আমি, অবশ্যই। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আমি নিজে এটাই বলবো যে হ্যাঁ নিশ্চয়ই সুযোগ আসলে তো নিশ্চয়ই করাই যেতে পারে, কি আছে। আচ্ছা। আর তোমার ইউটিউব ছাড়া তোমার পার্সোনাল মানে ব্যক্তিগত হবিজ বা
ভালো ভালো লাগে যেগুলো? হবিস আমি একটু বুকস পড়তে খুব ভালোবাসি। হুম। আমি মানে প্রত্যেক মাসে একটা করে বই শেষ করে ফেলি। মানে বাহ! আর বই বলতে আমি গল্পের বই পড়ি না। আমি একটু স্পিরিচুয়াল জিনিসপত্র মানে এইসব ব্যাপারগুলো নিয়ে আমি একটু বেশি বাহ! ইয়ে প্রিয় করি। লেখক? প্রিয় লেখক, লেখক বলতে গেলে তো বুকস তো অনেকেই আছে মানে প্রিয় লেখক বলতে ডক্টর জো ডিসপেনজা। মানে আমি উনি খুব পড়িনি। ভালো একজন স্পিরিচুয়াল ডক্টর। মানে আচ্ছা, আচ্ছা। আমি পড়িনি। তো মানে উনি খুব পজিটিভ স্পিরিচুয়ালিটি। হ্যাঁ, একদম। আচ্ছা, 'বিকামিং সুপারন্যাচারাল' এটা খুব ভালো একটা বেস্ট সেলার বুক ওনার। আচ্ছা কোনদিন সুযোগ হলে পড়বো হ্যাঁ, নিশ্চয়ই। নিশ্চয়ই ওটা নিয়ে। আচ্ছা, তো বই পড়া। এছাড়া আর কোনো রান্না-বান্না, বই গান? পড়া আমি ডান্সও শিখছি। বাহ! আম এটাই। ডান্স শিখছি। হ্যাঁ, রান্না করা মাঝে সাঝে হয়ে যায়। আমি রান্না সবই করতে পারি। কারণ আমি দিল্লিতে ১ বছর ছিলাম। তো আমি ওখানে আচ্ছা, আমি একা একাই রান্না করতাম সবকিছু। তো তো ওইখান থেকে আমি একাই পুরো রান্না শিখেছি। আচ্ছা। দিল্লি তখন তো কি ইউটিউবও ছিল না মানে ওটা কি পড়ার সূত্রে? হ্যাঁ, আমি ওখানে আচ্ছা, আচ্ছা, ছিলাম। আচ্ছা। ঠিক আছে তাহলে তোমার সাথে আজকে আড্ডাটা আমরা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি কারণ সময় অনেকক্ষণ যাচ্ছে আমাদের। দর্শকদের জন্য দর্শকদের জন্য তুমি যদি কোনো মেসেজ দিতে চাও, তুমি বলতে পারো। হ্যাঁ, নিশ্চয়ই। কারণ আমি আমি একবার আটকাচ্ছি। হুম। দর্শকদের জন্য তুমি একটা মেসেজ দিতে চাও সেটা অবশ্যই বলো। এবং আমি চাইবো দর্শকরা যারা নতুন ইউটিউব করতে আসছে, কনটেন্ট ক্রিয়েশন আসছে, তাদের জন্য যদি তুমি কিছু বলো হেল্পের জন্য। আমি এটাই দুটোই। বলতে যাচ্ছিলাম আসলে। আচ্ছা, আম আমি এটাই বলব যে এখন ইউটিউবে কিন্তু প্রচুর কম্পিটিশন। আগের মতন সেই ব্যাপারটা নেই যেটা ২০১৭, ১৮, ১৯ এ ছিল। তখন এত ইউটিউবার ছিল না। এবার এখন ম্যাক্সিমাম জায়গাতেই ম্যাক্সিমাম বাড়িতেই লোকে ইউটিউব করছে এবং তারা যেহেতু পার্ট টাইম হিসেবে এটা একটা বেশ ভালো বাড়িতে বসে হয়ে যাচ্ছে। তো এই সময় কি করতে হবে যে মানে কনসিস্টেন্সিটা মাস্ট। মানে তোমাকে আটকে থাকলে চলবে না। যে আমি আটকে রয়েছি ঠিক আছে ১০ দিন পরে দেবো। যেটা আমিও করি আরকি। যাই হোক তো এই জিনিসটা করলে না মানে প্রথমের দিকেই যদি তুমি এই ব্যাপারগুলো করে ফেলো তাহলে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো হবে না ওখানে আটকে যাবে এবং অনেক সময় চ্যানেল ডেডও হয়ে যায় এটাও শুনেছি তো তোমাকে করতে হবে আর কখনো কাউকে দেখে মানে তুমি ইন্সপায়ার হও কিন্তু কখনো কাউকে না এটা বলো না এটা ভেবো না যে আমাকে ওকে টপকাতে হবে তুমি সবসময় নিজেতে ফোকাস করো নিজে আমি কতটা কি করতে পারছি আমি আমার তরফ থেকে কতটা বেস্ট দেব কারণ আমি রিয়া সরকার আমি কিন্তু একজনই রিয়া সরকার এখানে কিন্তু আর আর কোনো রিয়া সরকার নেই আমার ইউনিভার্সে আর কেউ নেই তো বাহ! নিজের পরিচয়টা নিজের কাছে যেন বেস্ট থাকে তাহলেই অডিয়েন্সের কাছে তুমি সঠিকভাবে পৌঁছাতে পারবে এবং তুমি তাদেরও একটা মানে তুমিও তাদের ইন্সপিরেশন হতে পারবে একটা দিন তো নিজেতে ফোকাস করো কাউকে দেখে বা কারোর সাথে কাউকে টার্গেট বানাবে না কখনো এটাই বলবো খুব সুন্দর একটা মেসেজ এবং তোমার আত্মবিশ্বাস দেখে সত্যিই খুব ভালো লাগলো। তুমি আরও এগিয়ে চলো এবং অ্যাজ এ ইনফ্লুয়েন্সার যে মানে শব্দটা ইউজ করা হয়, তো তুমি আরও নতুন, নতুন যারা কাজ করতে আসছে তাদেরকে ইনফ্লুয়েন্স করো, পজিটিভলি ইনফ্লুয়েন্স করো। সেটাই আমরা চাইবো। এবং আগে কখনো নিশ্চয়ই আমরা কাজ করব। এর আগেও আমাদের কাজ করার কথা ছিল তোমরা জানো। তো নিশ্চয়ই কাজ করব এরপরে কখনো। ভালো থেকো, হাসতে থেকো। আর অবশ্যই ভূতকে যদি দেখা হয় আমাদের তরফ থেকে একদম নমস্কার জানিও। আশা করি আমরা যোগ করছি বলে তুমি খুব না খারাপভাবে না নিচ্ছ না, একদমই একদমই না। না আশা করি ভূত দিদি যোগ খারাপভাবে নিচ্ছেন না। আমাদের না না সুস্থভাবে থাকতে হবে। একদমই না তো ভালো থেকো। আবার কখনো এসো। দেখা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই আবার নমস্কার, দেখা হবে নমস্কার। নমস্কার তাহলে আপনারা দেখলেন আজকে আমাদের সঙ্গে ছিলেন ইউটিউবার রিয়া সরকার। তার যাত্রাপথ তিনি তাদের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলেন এবং উনি আপনাদেরকে যারা নতুন ইউটিউবার হতে চাইছেন বা অন্য ধরনের কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাইছেন তাদের কাছে তাদের জন্য কিন্তু রিয়া সরকার অনেক অনেক ইনফরমেশন দিয়েছে যেগুলো চট করে বাইরে পাওয়া যায় না। তো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এ থেকে শিখুন, নোটস নিন এবং ভালোভাবে কাজ করুন এবং লেগে থাকুন, কারণ একদিনে কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় না। তো ব্যাস এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরের সপ্তাহে আবার কাউকে নিয়ে আসবো আড্ডা মারার জন্য এবং আপনাদের সঙ্গে আনন্দ কাটানোর জন্য। ভালো থাকবেন। নমস্কার।